have some celebration or festivities about Tagore, centered on Tagore and the Bengali literature, the Bangladeshi time. আমার ভাই 1991 সালে একটা সংস্থা তৈরি করেছে টাগোরের বিষয়ে। হ্যাঁ, আর প্রত্যেক বছর ওরা টাগোরে দেয়ও করে। আচ্ছা, রবীন্দ্র সরণি যেটা ওখানে আমি দেখেছি, আমি আসলে প্রথমে অবাক হয়ে গেছি যে রবীন্দ্র সরণি এটা এখানে কোত্থেকে আসলো। তারপরে আমাকে দেখানো হলো এটা রবীন্দ্র সরণি। তারপরে আমি ওখানে গেলাম, আমি ভাবলাম, আমি আশেপাশে বাড়িগুলো দেখে আমি ভাবছি যে এরা কি জানে যে রবীন্দ্রনাথ কে। তো তারপরে দুই একজনের সাথে আলাপ করলাম এবং দেখলাম যে আমাদের চেয়ে অনেক ভালো জানে তারা যে রবীন্দ্রনাথ কে। এবং ওখানে যখন আমি গিয়ে ফাদারের যেখানে জন্ম হয়েছে এবং যে গির্জাতে ওনার বাপ্তিস্ম হয়েছে, আমি সেখানে গেলাম এবং সেখানে যাওয়ার পরে সব মানুষ আমাকে ঘিরে ধরেছে ফাদার সম্পর্কে জানতে। বলছে যে এই গির্জাতেই তার বাপ্তিস্ম হয়েছে, এখান থেকেই তার শিক্ষা শুরু হয়েছে এবং সে পুরোহিত হলো, সে সাহিত্য চর্চা করলো। আজকে যে রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা জানতে পারি তার পিছনে তার অবদান আছে, কারণ সে ইটালিয়ান ভাষাতেও অনুবাদ করেছে। জসিমউদ্দিনের সম্পর্কে তারা জানে, তারপরে নকশিকাঁথা সম্পর্কে তারা জানে এবং প্রত্যেকটা বাড়িতে কিন্তু আমি নকশিকাঁথা দেখেছি। এখানে আমার ঘরের পেছনে একটা রাস্তা যায় উত্তর দিকে, ওখানে চিত্তাগড়ে স্ট্রিট। ফাদার রিগনের জীবন দর্শনে রবীন্দ্রনাথ যেমন ছাপ ফেলেছেন, তেমনি প্রভাব ফেলেছেন আরেক বাঙালি পুরুষ। তিনি হলেন বাংলার চারণ দার্শনিক লালন সাঁই। মরমী ভাব সাধনার এই চারণ দার্শনিকের আধ্যাত্মিকতা ও মানবিক দর্শনে তিনি প্রভাবিত গভীরভাবে। দৈনন্দিন প্রার্থনা থেকে শুরু করে জীবন সাধনায় লালন যেন তার কাছে আরাধ্য মহান পুরুষ। অকপটে তিনি বলেন, রবীন্দ্রনাথের অবস্থান তার মস্তিষ্কে আর লালন তার অন্তরে। ফাদার রিগন লালনের গানের অনুবাদ করতে গিয়ে যে সমস্যায় পড়েননি তা নয়। ফাদার রিগন কেন, যে কোনো বাঙালির পক্ষেই লালনের গানের ভাষার অর্থ বোঝা ভারী কঠিন। কেননা এগুলোর বহিরঙ্গের অর্থ আমরা জানি। যেমন আমি একটি শব্দ বলি, চাঁদ। চাঁদ তো আমরা সবাই জানি, চন্দ্র। কিন্তু যখন লালন চন্দ্র শব্দটি ব্যবহার করেন তখন তার একটি ভিন্ন তাৎপর্য থাকে। তো ফাদার রিগন সমস্যায় পড়েছিলেন এবং আমি তাকে এই প্রশ্নটি করেছিলাম যে লালনের গানের অনুবাদ করতে গিয়ে আপনি কি সমস্যায় পড়েছিলেন? তিনি বলেছিলেন যে হ্যাঁ, অনেক সময় আমি বুঝতে পারিনি, অনেক সময় আমার পক্ষে ধরা সম্ভব হয়নি। আমি অনেকের সঙ্গে কথা বলেছি। লালন, ও বাবা, এখানে অনেক কিছু, ওদের অন্য চিন্তা আছে। ওরা খামের দিকে না। অনেকে বলে যে বাউল কামের পক্ষে, কিন্তু না, এটা একেবারে উল্টো। সেক্স শব্দ ওরা ব্যবহার করে। যখন আমি প্রথমে একটু কি খারাপ লাগতো, কেমন করে এরকম ওরা সেক্সের কথা ব্যবহার করতে পারে, তখন বুঝেছি কেমন করে ওরা এইটা সেক্স স্পিরিচুয়াল দিকে, মানে আধ্যাত্মিক দিকে টেনে নিয়েছে। তারপরে আমার কোনো অনুবাদ করতে কোনো ভয় পাই নাই। ওরা অত সুন্দরভাবে ওরা আধ্যাত্মিক তত্ত্ব প্রকাশ করে যে আমাদের দেহ জড়িত। কত ধর্ম আছে যে মনে করে আধ্যাত্মিক হতে হবে মানে দেহকে বুড়ে যেতে হয়। এই ঘরখানা কে বিরাজ করে? ঘরখানা মানে দেহ। ওরা বলে পবিত্র আত্মা অন্তরে আছে, আমাদের দেহের মধ্যে আছে। যারে মনের মানুষ মনে কি জপে মালা, অত নির্জনে বসে দেখছে খেলা। এটা আবার সেই বোঝাচ্ছে না, বোঝা ভালো। হ্যাঁ, লালু কি বলে, আমার হলো গতি মন্দ, তাতে হলো জন্মে অন্ধ। মানুষ জন্মেছে অন্ধ,
উনি বলে আমার সমস্যা হলো মানুষ হব, কারণ সকলের মানুষ, খ্রিস্টান হোক, মুসলমান হোক, হিন্দু হোক, বুদ্ধ হোক, উনি বলে জাতি নেই এখানে, না লোক কি জাতি এই সংসারে। আমাদের ধর্মেও আছে সাধুজন, তুমি কেমন করে বলো আমি ঈশ্বর ভালোবাসি যদি যাকে দেখো না? কেমন করে তুমি বলতে পারো তাকে আমি ভালোবাসি যখন যাকে দেখছো তার ভালোবাসো না? মানুষকে ভালোবাসো, তাহলে বলতে পারবে যে ঈশ্বরকে ভালোবাসি। মানুষের নানাভাবে কাজ করে, কখনো মানুষ আদেশপন্থী হিসেবে কাজ করে, কখনো প্রেরণাপন্থী হিসেবে কাজ করে। ফাদার রিগন লালন নিয়ে যে কাজ করেছেন, লালনের গানের যে তর্জমা করেছেন, তা তিনি প্রাণের তাগিদে। লালনের গান প্রথম যখন তিনি শোনেন বা লালনের গান যখন প্রথম তিনি পাঠ করেন, তখন তার কাছে খুব স্পষ্ট হয়ে ওঠেনি লালনের সেই সাংকেতিক সন্ধ্যা ভাষার প্রহেলিকাময় কথাগুলো, কিন্তু ধীরে ধীরে তিনি লালনের গানের মর্মস্থলে প্রবেশ করতে পেরেছেন এবং লালনের গান থেকে তিনি কয়েকটি জিনিস আবিষ্কার করেছেন। লালনের অসাম্প্রদায়িকতা, সব ধর্মের মানুষের প্রতি লালনের প্রীতি, প্রেম, ভালোবাসা। যেমন রবীন্দ্রনাথের উপরে জোর দেয়, তার মানে বাউদের উপরে জোর দিতে হয়, বলি না যে দেয় না, দেয়। আমি দেখছি এখন বেশ অনেকবার এখন পাওয়া যায় বাউলের বিষয়, নিউজ পেপারে পাওয়া যাবে। আগে এখন আরম্ভ হয়েছে, আরো বেশি করে দিতে হয়। কিন্তু বিশেষভাবে এটা হলো বাংলাদেশের এইটা দমসম্পদ মনের মানুষ, বিশেষভাবে আমি মুগ্ধ। মনের মানুষ কি সুন্দর লাগে, আমার অন্তরে যিনি বাস করেন। এই রবীন্দ্রনাথ হলে তুলনা করা যায়, রবীন্দ্রনাথ জীবন দেবতা। কিন্তু আমি বলে জীবন দেবতা বলে আর মনের মানুষ বলে বেশি আনন্দ লাগে বলতে মনের মানুষ। আর কি যদি বলতে হবে আরো কিছু, যে মনের মানুষ হলো তার মধ্যে বেশি কবিত্ব আছে, আবেগ বেশি আছে এর ভিতরে। রবীন্দ্রনাথ বেশি দর্শন। বেশ কয়েকবার এই বিশেষভাবে কয়েকদিনের মধ্যে কিছু প্রশ্ন করেছে, আমার মনে হয় মনের মানুষ হলো এখানে, আর জীবন দেবতা মানে মাথা, ফিলিং এর মধ্যে বেশি। কি সন্ধানে যাই সেখানে আমি, কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে, কি সন্ধানে যাই সেখানে আমি, কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে। আধার ঘরে জ্বলছে বাতি, আধার ঘরে জ্বলছে বাতি, দিবারাতি নাই সেখানে, ওরে দিবারাতি নাই সেখানে, মনের মানুষ যেখানে, কি সন্ধানে যাই সেখানে আমি, কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে। যেতে পথে কান্না দিতে পারে। আল্লাহ কিসে কিসে জানেন? ওই স্বামীর কাছে স্ত্রীর এক রকমের আল্লাহ দেয়, আর মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যে দিয়ে,
বেঁচে থাকে তার কর্মরাজি, আর তার স্বীকৃতি আসে মানুষের শ্রদ্ধা, ভালোবাসায়। ফাদার রিগান তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে পেয়েছেন অনেকগুলি সম্মাননা ও পুরস্কার। তার মধ্যে উল্লেখযোগ্য কবি জসিমউদ্দিন একাডেমি সাহিত্য পুরস্কার 1982, ফ্রেন্ড অফ মেলভিন জোন্স অ্যাওয়ার্ড 1994 ইতালি, রবার্ট ডব্লিউ পিয়ার্স অ্যাওয়ার্ড 1996, অনারারি সিটিজেন অফ ভিসেন্সা টাউন, অনারারি অলিম্পিক একাডেমি সম্মাননা, ঋষিজ শিল্পী গোষ্ঠী পুরস্কার, আনন্দন সম্মাননা, মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ইত্যাদি। এছাড়াও সৃজনশীল ও মানব কল্যাণমূলক কর্মকাণ্ডে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফাদার রিগনকে প্রদান করেছে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব। তার নাগরিকত্ব প্রাপ্তিতে মোংলায় নামে আনন্দের জোয়ার। এই আনন্দ তাঁর প্রতি মানুষের গভীর ভালোবাসারই প্রকাশ। বাবা শিল্পী, সেই শিল্পী ভাব দিয়ে বাবার কাছ থেকে আমি পেয়েছি, ভাইও পেয়েছি। হ্যাঁ, আর তারপরে ডিসিপ্লিন, শৃঙ্খলা মায়ের কাছ থেকে। মিশনারি হয়েছে, ফাদার হয়েছে আপনি কেন? আমি বলেছি শুনেন, সত্য কথা বলবো, একটু একটু মানে খারাপ হয়েছে, কেমন কি মিথ্যা কথা বলবে না? আপনি যদি চান যে আমি মিথ্যা কথা, যদি আমি মিথ্যা কথা না বলি, সত্য কথা বলি, আমি বলবো। বলেন, আমি জানি না। আমি কবি, লাল মাহমুদ আমারে বলেছে কেমন করে আপনি মেয়েদের দিকে, সুন্দর মেয়ে দেখে আপনার কি প্রলোভন আসে না? না, আমার প্রলোভন আসে না। আমি কবি, আর তারপরে শিল্পী। সৌন্দর্যের জন্য আমি দেখি, কিন্তু সৌন্দর্য আমার ভিতর যে সৌন্দর্য, ঈশ্বরের সৌন্দর্য, তারপরে প্রকৃতি সৌন্দর্য, সেটা আমি দেখি। আমি কিন্তু দুষ্টামি, কিন্তু মানে সত্য বলতে হবে না, বাস্তব না। আমি মনে করি যদি একটা মেয়ে বিয়ে করতে যেতাম, আমি বাঙালি মেয়ে বিয়ে করতাম। পাগলামি করে, আমি তো জানি না কোথায় থেকে আসে এই সমস্ত আমার ক্ষমতা, কোথায় থেকে আসে আমি তো জানি না। আমি অহংকার করতে চাই না, আমি শুধু আনন্দ নাচি আর কি। ইতালিতে হলো দান্তে, আর বাংলাদেশে দুইজন আছে, রবীন্দ্রনাথ আর লালন। Dante vuole e mi son che quando amor mi ispira noto e ciò che dita dentro va significando. আমি একজন আছি যখন প্রেমে আমার অন্তরে আমারে অনুপ্রেরণা করে, যা প্রেম বলে আমি লিখি। রবীন্দ্রনাথ